প্যারাডাইস লস্ট সাহিত্যের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং জটিল একটি রচনা। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে সপ্তদশ শতাব্দীর প্রখ্যাত ইংরেজ কবি জন মিল্টন বাইবেলের খুব ছোট্ট একটি কাহিনীকে একেবারে খোল নলচে বদলে দিয়ে একটি বিশাল এবং কালজয়ী মহাকাব্যে রূপান্তর করেছিলেন। এই মাস্টারপিসটি কেবল সাহিত্যের জগৎকেই নাড়িয়ে দেয়নি, বরং স্বাধীন ইচ্ছা, নৈতিকতা এবং খোদ মানবতার ধারণাগুলোকেই নতুন করে ভাবতে বাধ্য করেছিল। চলুন এই যুগান্তকারী পরিবর্তনের গল্পটার গভীরে প্রবেশ করা যাক। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা শ্রেয়। অসাধারণ, তাই না? শয়তানের এই বিখ্যাত উক্তিটা দিয়েই কিন্তু পুরো আখ্যানের বিদ্রোহী আর রাজসিক আবহের একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। এটি স্রেফ একটা সাধারণ সংলাপ নয়, এটি এমন একটা চরিত্রকে সংজ্ঞায়িত করে যার অহংকার আর উচ্চাকাঙ্ক্ষার আগুনে সমগ্র মহাবিশ্বের শান্তি বিঘ্নিত হয়েছিল। মিল্টন ঠিক এভাবেই এক অদ্ভুত আকর্ষণের মধ্যে দিয়ে তার গল্পটা শুরু করেন। প্রথমেই নজর দেয়া যাক মিল্টনের সেই বিশাল উচ্চাকাঙ্ক্ষার দিকে। ভাবলে অবাক হতে হয়, ১৬৬৭ সালে যখন এই মহাকাব্যটি প্রকাশিত হয়, মিল্টন তখন পুরোপুরি অন্ধ। ১০,০০০-এরও বেশি লাইনের এই বিশাল ইংরেজি মহাকাব্যটি তিনি রচনা করেছিলেন স্রেফ শ্রুতিলেখনের মাধ্যমে, মানে তিনি মুখে বলতেন আর অন্যরা তা লিখে রাখত। হোমার বা ভার্জিলের মতো ধ্রুপদী কবিদের সাথে পাল্লা দিতে তিনি প্রথাগত অন্তমিলের বাইরে গিয়ে অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স বেছে নিয়েছিলেন, আর তার মূল উদ্দেশ্য ছিল একদম স্পষ্ট: মানুষের কাছে ঈশ্বরের পথকে ন্যায়সঙ্গত করা। গল্পের পটভূমিটা একটু বোঝা দরকার, বিশেষ করে এর কসমোলজি বা সৃষ্টিতত্ত্ব। সহজ কথায় কসমোলজি হল পুরো মহাবিশ্বকে একটি সুশৃঙ্খল একক হিসেবে ব্যাখ্যা করার বিজ্ঞান বা তত্ত্ব। মিল্টন এমন একটা সময়ে লিখছিলেন যখন বিজ্ঞান আর জ্যোতির্বিদ্যায় রীতিমতো বিপ্লব চলছে, কিন্তু তিনি সূর্যকেন্দ্রিক বা পৃথিবীকেন্দ্রিক বৈজ্ঞানিক মডেলগুলোর ওপর পুরোপুরি নির্ভর না করে নিজের আখ্যানের প্রয়োজনে সম্পূর্ণ অনন্য একটি মহাজাগতিক কাঠামো দাঁড় করিয়েছিলেন। মিল্টনের মহাবিশ্বের দৃশ্যপটটা কিন্তু বেশ চমকপ্রদ। একদম ওপরে আছে স্বর্গ, আলো আর শান্তির এক বিশাল রাজ্য, আর সবার নিচে রয়েছে অন্ধকারাচ্ছন্ন নরক, এক ভীতিকর অন্ধকূপ। এই দুটোর ঠিক মাঝখানে আছে এক সীমাহীন রূপহীন অতন গহ্বর, যাকে বলা হচ্ছে কেয়স বা বিশৃঙ্খলা। আর আমাদের এই পৃথিবীটা যেন একটা সোনার শিকলে বাঁধা পড়ে স্বর্গ থেকে ঝুলছে। মহাবিশ্বের এই নকশাটা সত্যিই চমৎকার। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? নবম খণ্ডে, ঠিক যেখানে ইভের প্রলোভনের বর্ণনা চলছে, মিল্টন সেখানে চমৎকার একটা কাব্যিক কৌশল খাটিয়েছেন। লাইনের প্রথম অক্ষরগুলো মেলালে দেখা যায় তিনি সেখানে খুব চতুরতার সাথে সেটেন এবং FALL শব্দগুলো লুকিয়ে রেখেছেন। অন্ধ হওয়া সত্ত্বেও তার মানসিক একাগ্রতা আর কাব্যের সূক্ষ্ম গঠন কতটা নিখুঁত ছিল, এই অ্যাক্রস্টিক বা শব্দছকগুলো তারই প্রমাণ। এবার চলুন আমাদের আলোচনার দ্বিতীয় অংশে যাই, শয়তানের পক্ষে যুক্তি। মিল্টন কিন্তু নায়ক বা হিরোর সংজ্ঞাই পুরোপুরি বদলে দিয়েছিলেন। অ্যাকিলেস বা ওডিসিয়াসের মতো প্রাচীন ধ্রুপদী মহাকাব্যের নায়করা সাধারণত পরিচিত তাদের সামরিক শক্তি, ক্রোধ আর অহংকারের জন্য, কিন্তু অবাক করা বিষয় হল মিল্টন এই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন খোদ শয়তানের চরিত্রে। অন্যদিকে তার নতুন ধারার খ্রিস্টান নায়ককে তিনি সংজ্ঞায়িত করেছেন প্রেম, করুণা, নম্রতা এবং আত্মত্যাগের মাধ্যমে। এটি প্রচলিত বীরত্বের ধারণার সম্পূর্ণ বিপরীত একটা ব্যাপার। আমি যেদিকেই পালাই সেটাই নরক, আমি নিজেই এক নরক। কি অদ্ভুত এক হাহাকার, তাই না? শয়তানের এই উক্তিটা বুঝিয়ে দেয় যে নরক শুধু কোনো ভৌগোলিক জায়গা নয়, এটা তার নিজের মনেরই একটা অবস্থা। তার অহংকার তাকে এমন এক মনস্তাত্ত্বিক কারাগারে বন্দী করেছে যেখান থেকে পালানোর কোনো পথ নেই। এই নিঃসঙ্গতা আর আত্মপ্রবঞ্চনা সত্যিই মর্মান্তিক। শয়তানের চরিত্রটা আসলে বহুমাত্রিক। একদিকে তার আছে এক অজেয় ইচ্ছাশক্তি। সে এমন একজন মোহনীয় বক্তা যে খুব সহজেই অনুসারীদের প্রভাবিত করতে পারে। মনে হতে পারে সে স্বাধীন ইচ্ছার এক মহান প্রবক্তা, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় সে মূলত হিংসা আর অহংকারে চালিত একজন প্রতারক। তার এই বিদ্রোহের পরিণতি হিসেবে সে কেবল মানসিকভাবেই নিঃস্ব হয় না, কাব্যের শেষে শারীরিকভাবেও সে একটি সাপে পরিণত হয়। আমাদের আলোচনার তৃতীয় অংশ, ইভের পুনর্মূল্যায়ন। ঐতিহাসিকভাবে ইভকে অনেকেই শুধুমাত্র প্রলোভন সৃষ্টিকারী বা দুর্বল চিত্তের মনে করলেও
আধুনিক একাডেমিক বিশ্লেষণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলে। মিল্টন ইভকে নিছক একজন আজ্ঞাবহ চরিত্র হিসেবে দেখাননি, বরং তাকে উপস্থাপন করা হয়েছে একজন গভীর, জটিল এবং স্বাধীনচেতা মানবতাবাদী হিসেবে, যার মধ্যে প্রশ্ন করার এবং জ্ঞান অন্বেষণ করার প্রবল সাহস রয়েছে। ইভের নিজের কথাগুলো একটু শোনা যাক। এখানেই রয়েছে সবকিছু নিরাময়, এই ঐশ্বরিক ফল। তাহলে কে বাধা দেয় সেখানে পৌঁছাতে এবং একই সাথে শরীর ও মনকে তৃপ্ত করতে? এই কথাগুলোর মধ্যে দিয়ে তার বুদ্ধিবৃত্তিক আকাঙ্ক্ষাটা স্পষ্ট হয়ে ওঠে। সে কেবল অজ্ঞতার অন্ধকারে পড়ে থাকতে চায় না, বরং তার এই আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে জ্ঞানার্জনের এক তীব্র তৃষ্ণা থেকে। এখানে একটা চমৎকার তুলনা টানা যায়। ইভের পতনের পেছনে কাজ করেছিল জ্ঞান, যৌক্তিকতা আর সমতার মানবতাবাদী সাধনা। সে ভেবেছিল জ্ঞানের মাধ্যমে বোধহয় ঈশ্বরের আরও কাছাকাছি পৌঁছানো সম্ভব। কিন্তু অ্যাডামের পতনের কারণ ছিল সম্পূর্ণ ভিন্ন। সে পরিষ্কার জানত কাজটা ভুল, কিন্তু ইভকে হারানোর গভীর ভয় আর তীব্র আবেগ তাকে ইচ্ছাকৃতভাবে পতনের পথ বেছে নিতে বাধ্য করেছিল। এবার আসা যাক চতুর্থ অংশে, যেখানে আমরা দেখব পতনের মূল প্রক্রিয়াটি ঠিক কীভাবে ঘটেছিল। পুরো মহাকাব্যের টাইমলাইন বা সময়কালটার দিকে তাকালে একটা বিশাল ক্যানভাস চোখে পড়ে। যুগ যুগ আগে স্বর্গের সেই মহাবিদ্রোহ থেকে শুরু, তারপর ঈশ্বরের 6 দিনে পৃথিবী সৃষ্টি, এরপর একটি ছোট্ট বিকেলের প্রলোভন, আর তার কয়েক মিনিট পরই অ্যাডামের সে চূড়ান্ত সিদ্ধান্ত। এই সব কিছু মিলে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গিয়ে ঠেকেছে এক চূড়ান্ত মুক্তির প্রতিশ্রুতিতে। এখানে প্রতিটি ঘটনাই কিন্তু স্বাধীন ইচ্ছার ওপর ভিত্তি করে এগিয়েছে। এখানে আইডোল্যাট্রি বা মূর্তি পূজার ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। মিল্টনের মতে মূর্তিপূজা শুধু মূর্তি গড়া নয়, বরং ঈশ্বরের আদর্শ রূপের বদলে নিজের বা কোনো বস্তুর উপর অন্ধ বিশ্বাস স্থাপন করাটাই হল মূর্তিপূজা। শয়তান মজেছিল নিজের অহংকারে, আর অ্যাডাম ঈশ্বরের আদেশের চেয়ে ইভকে বেশি প্রাধান্য দিয়েছিল। এটি কিন্তু সেই সময়ের সপ্তদশ শতাব্দীর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মিল্টনের একটি জোরালো সমালোচনাও ছিল। এবং সবশেষে আমাদের পঞ্চম অংশ, উত্তরাধিকার এবং স্থায়ী অস্পষ্টতা। এখানে ফেলিক্স কুলপা বা ভাগ্যবান পতন নামের একটা গভীর ধর্মতাত্ত্বিক ধারণা চলে আসে। শুনলে স্ববিরোধী মনে হতে পারে, ভুল আবার ভাগ্যবান হয় কিভাবে? তবে বিষয়টা হলো, মানবজাতির এই সবচেয়ে বড় ভুলটাই আসলে ঈশ্বরের চূড়ান্ত ক্ষমা আর পরম করুণার পথটা তৈরি করে দিয়েছিল। এই পতন না হলে হয়তো সেই বৃহত্তর মুক্তির স্বাদ কোনো দিনই পাওয়া যেত না। এই মহাকাব্যের প্রভাব ও উত্তরাধিকার কিন্তু চিরস্থায়ী। মজার ব্যাপার হল, যেই ইভকে পতনের কারণ মনে করা হয়, সেই ইভই আবার নারীর বীজের মাধ্যমে মানবতার এক অপ্রত্যাশিত ত্রাণকর্তা হয়ে ওঠে। অন্যদিকে অ্যাডাম অনুশোচনার মধ্য দিয়ে তার নিজের ভেতরেই এক পরম সুখের স্বর্গ খুঁজে পায়। মিল্টন পুরো মহাকাব্যিক হিরোইজমের সংজ্ঞাই পাল্টে দিয়েছেন, আর কবিতাটি স্বাধীন ইচ্ছা নিয়ে এক চিরন্তন বিতর্কের জন্ম দিয়েছে। শেষ করার আগে একটা বড় প্রশ্ন ভাবার জন্য রেখে যাচ্ছি। মিল্টন যেভাবে একজন ক্যারিজম্যাটিক শয়তান আর একজন বীরত্বপূর্ণ ইভকে আমাদের সামনে তুলে ধরেছেন, তাতে কি এই পতন কেবলই এক বিরাট ট্র্যাজেডি, নাকি এটি মানব জাতির জন্য নিজেদেরকে নতুন করে চেনার এবং পরম করুণা লাভের সবচেয়ে বড় সুযোগ? এই চিরন্তন অস্পষ্টতায় প্যারাডাইস লস্টকে এতটা আকর্ষণীয় করে রেখেছে। আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।